হ্যালো। তো দেখো ডাব্লিউবিএসএলএসটির জন্য আমরা অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ফিজিক্সটা ডিসকাস করবো এখানে। তো আজকে হচ্ছে যে ফার্স্ট ক্লাস এবং প্রথম ক্লাসে আমরা যেটা পড়বো অ্যাটমিক স্পেকট্রা এবং বোর থিওরি সম্পর্কে। তো বুঝতে পারছো এটা এই কোর্সটা বা এই ভিডিও লেকচার যেগুলো আসছে ইউটিউবে, সেগুলো অবশ্যই ডাব্লিউবিএসএলএসটি এবং পিএসসি পিজি ফিজিক্সের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। এবং যেটা পড়াবো মোটামুটি নেট সেটের জন্য কাজ চলে যাবে, কারণ অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ফিজিক্সে যেটা রয়েছে আমাদের, সেটার সিলেবাসটা যেটা রয়েছে মডার্ন ফিজিক্সে, সেটা কিন্তু পুরোটাই অলমোস্ট রয়েছে। ঠিক আছে, তো দেখো হোয়াট ইজ অ্যাটমিক স্পেকট্রা, কনসেপ্ট অফ অ্যাটমিক স্পেকট্রা আমরা এখানে ডিসকাস করব। তো অ্যাটমিক স্পেকট্রা আসলে কি, দেখো এখানে আমি বাস ডেফিনেশনটা একটু লিখেছি, যেটা হচ্ছে যে কি না, অ্যাটম হচ্ছে ডিসক্রিট এনার্জি লেভেল, মানে কোয়ান্টাইজ এনার্জি লেভেল। যে কোনো অ্যাটমের আমরা জানি যে যে ডিফারেন্ট ডিফারেন্ট যে এনার্জি লেভেলগুলো থাকে ইলেকট্রনের, সেগুলো হচ্ছে ডিসক্রিট এনার্জি লেভেল, n=1, n=2, n=3, যেগুলো আমরা বলি ডিসক্রিট এনার্জি লেভেল। তো সাপোজ ফর এক্সাম্পল মনে করি এটা একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস ওকে, এগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট মনে করো অরবিট, আমি সাপোজ বলছি সিম্পল, আমি যদি বোর মডেলের কথা বলি, সো দিস ইজ নিউক্লিয়াস, এবং এগুলো মনে করো ডিফারেন্ট ডিফারেন্ট অরবিট যেখানে ইলেকট্রন রয়েছে। এবার দেখো বিষয়টা, তো এগুলো একটা একটা আলাদা আলাদা আমরা ডিসক্রিট এনার্জি লেভেল বলতে পারি করসপন্ডিং টু পার্টিকুলার অরবিট। যেমন এটা যদি আমি n=1 বলি, 2 বলি, 3 বলি, তাহলে ফর n=1 একটা এনার্জি লেভেল, ফর n=2 একটা এনার্জি লেভেল, দিস আর ডিসক্রিট এনার্জি লেভেল। এবার দেখো হোয়েন অ্যান অ্যাটম অ্যাবজর্বস এনার্জি, মনে করো সাপোজ এই অ্যাটমটা একটা এনার্জি অ্যাবজর্ব করছে, তাহলে কি হবে, এর মধ্যে যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনগুলো কি হবে, এক্সাইটেড হবে। অ্যান ইলেকট্রন মুভস ফ্রম এ লোয়ার এনার্জি লেভেল টু আ হায়ার এনার্জি লেভেল, মানে এক্সাইটেড স্টেটে যাবে। তাহলে সাপোজ এইখান থেকে মনে করো একটা ইলেকট্রন হচ্ছে যে এইখানে চলে গেল ফর এক্সাম্পল, তারপরে কি হবে, রিটার্ন করবে। তো রিটার্ন করে এখানেও আসতে পারে, আবার এখানেও আসতে পারে, তাহলে সেই অনুযায়ী কি করবে, রেডিয়েশন দেবে। তো যে রেডিয়েশনটা দেবে তার সঙ্গে করসপন্ডিং একটা ওয়েভলেন্থ হবে। তাহলে দেখো আমরা সিরিজ অফ ওয়েভলেন্থ পাবো, মানে কালেকশন অফ ওয়েভলেন্থ পাবো। তো মনে করো যদি এই একটা ইলেকট্রন এখান থেকে এখানে এলো, কোনো ইলেকট্রন এক্সাইট হয়ে এখান থেকে এখানে এলো, কোনো ইলেকট্রন এখানে এলো, তো ডিফারেন্ট ডিফারেন্ট একটা ইলেকট্রন এক্সাইট হবে মতো না, ডিফারেন্ট ডিফারেন্ট ইলেকট্রন এক্সাইট হবে। তো তারা যখন গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে, তখন তারা যে এনার্জিটা রেডিয়েট করবে, তো সেখানে আমরা যে কালেকশন অফ ওয়েভলেন্থ বা কালেকশন অফ ফ্রিকোয়েন্সি পাবো, তো সেইটা বেসিক্যালি অ্যাটমিক স্পেকট্রা। When the electron returns to a lower energy level, it emits a photon of definite energy. Since the energy difference between this level is fixed, the emitted or absorbed radiation has a specific wavelength. কারণ বুঝতে পারছি যখন একটা এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে আসবে, তাহলে যে এনার্জি ডিফারেন্স হবে E2 - E1, যদি আমরা যদি বলি সেটা H নিউ, বা সেটাকে আমরা বলতে পারি Hc আপন ল্যামডা, তাহলে করসপন্ডিং টু ল্যামডা বা করসপন্ডিং টু নিউ, দ্যাট ইজ এ পার্টিকুলার এনার্জি ডিফারেন্স। দিস কালেকশন অফ ওয়েভলেন্থ ইজ কল্ড দ্য অ্যাটমিক স্পেকট্রা। তো অ্যাটমিক স্পেকট্রা বলতে আমরা কি বোঝাচ্ছি না, এটাই যে এক্সাইট হয়ে ইলেকট্রনগুলো যখন ডিএক্সাইট হচ্ছে গ্রাউন্ড স্টেটে আসে, তখন সে যে এনার্জি রেডিয়েট করছে তার করসপন্ডিং আমরা যদি একটা কালেকশন অফ ওয়েভলেন্থ নিই, এটা যদি আমরা এনার্জি ভার্সেস ল্যামডা গ্রাফ ড্র করি বা ডিফারেন্ট ডিফারেন্ট আমরা ওয়েভলেন্থকে সাজাই, তাহলে সেটাকে আমরা একটা অ্যাটমিক স্পেকট্রাম বলছি। এই অ্যাটমিক স্পেকট্রামটা হচ্ছে যে দু রকমের হয়, একটা হচ্ছে যে তোমার এমিশন স্পেকট্রাম, আর একটা হচ্ছে যে অ্যাবজর্পশন স্পেকট্রাম। তো আমি এখানে বেসিক্যালি যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে বেসিক্যালি তোমার এমিশন স্পেকট্রাম। এরপর আমি বলবো একসঙ্গে যে অ্যাবজর্পশন স্পেকট্রামটা কি আর এমিটেড স্পেকট্রামটা কি বাই কি। এখন দেখো এখানে একটা বিশেষ কোয়েশ্চেন আমি রেখেছি, হোয়াই আর স্পেকট্রাল লাইনস ডিসক্রিট, স্পেকট্রাল লাইনগুলো ডিসক্রিট কেন হচ্ছে, কন্টিনিউয়াস কেন নয়। ঠিক আছে, তার কারণটা কি না, ইলেকট্রনস ক্যান অকুপাই অনলি সার্টেন অ্যালাউড এনার্জি লেভেল, ফর এক্সাম্পল E1, E2, E3। মনে করো আমাদের কাছে এটা একটা এনার্জি লেভেল আছে E1, এটা একটা এনার্জি লেভেল আছে E2, এটা একটা এনার্জি লেভেল আছে E3। তাহলে ইলেকট্রন যখন আছে, মনে করো সাপোজ এই স্টেটে আছে মনে করো ইলেকট্রন, তাহলে একটা পার্টিকুলার এনার্জি স্টেটকে এ অকুপাই করছে। তাহলে যদি ইলেকট্রনটা এইখান থেকে এইখানে মনে করো ডিএক্সাইট হয় বা এই এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে আসে, তাহলে এইখানে যে করসপন্ডিং এনার্জি সেটা হচ্ছে ডেল্টা ই, এবং এটা ফিক্সড, এর স্পেসিফিক ভ্যালু রয়েছে। অনলি সার্টেন ওয়েভলেন্থস আর এমিটেড অর অ্যাবজর্বড। মানে ভেবে দেখো, যদি মনে করো এইখান থেকে এইখানে আসে, তাহলে তখন একটা পার্টিকুলার সার্টেন ওয়েভলেন্থ হবে, এখান থেকে এখানে এলে সার্টেন ওয়েভলেন্থ হবে। সিমিলারলি যদি এ অ্যাবজর্ব হয়, তাহলে যে অ্যাবজর্পশন স্পেকট্রাম হবে তার করসপন্ডিং যে ওয়েভলেন্থ হবে, তো সেগুলো ফিক্সড, একটা স্পেসিফিক ওয়েভলেন্থ হবে, যার জন্য আমরা এখানে কি পাবো, স্পেকট্রাল লাইন ডিসক্রিট পাবো। এবং এটাকে ওয়েল এক্সপ্লেন করা যাবে বাই ইউজিং বোর থিওরি। যে হাইড্রোজেন স্পেকট্রাম, সেটা কিন্তু প্রথম যে সবচাইতে ভালো এক্সপ্লেন করেছিল সেটা হচ্ছে কি বোর। তো যেটা আমি একটু আগে বলছিলাম, দেখো টাইপস অফ স্পেকট্রাম, তো আমরা দু ধরনের স্পেকট্রামের কথা বলবো, একটা হচ্ছে কি
না এমিশন স্পেকট্রাম, এবং নেক্সট স্লাইডে আমরা দেখব সেটা হচ্ছে যে অ্যাবজর্পশন স্পেকট্রাম। তো মূলত আমি যেটা ডিসকাস করেছি সেটা কিন্তু এমিশন স্পেকট্রাম। এমিশন স্পেকট্রাম আসলে কি হয়, an excited atom returns to a lower energy state, it emits photon of specific wavelength। একটু আগে আমি বললাম যে যখন লোয়ার এনার্জি স্টেট, এক্সাইটেড অ্যাটম যখন লোয়ার এনার্জি স্টেটে আসবে তখন সে এমিট করবে। দ্য এমিটেড ওয়েভলেন্থ অ্যাপিয়ার্স এজ এ ব্রাইট কালার লাইন্স অন আ ডার্ক ব্যাকগ্রাউন্ড। যেরকম দেখছো যে ডার্ক ব্যাকগ্রাউন্ডে আমরা কি পাবো, ব্রাইট কালার পাবো। সেটা বুঝতে হচ্ছে, মানে একটু আগে আমি যে ডায়াগ্রামটা বানিয়েছিলাম, এখানে, তো মনে করো সাপোজ আমি যদি এইভাবে ভাবি বিষয়টাকে যদি আমি এইভাবে ভাবি যে এই দিক থেকে মনে করো আমি একে এক্সাইট করার জন্য একটা ফোটন মনে করো ইনসিডেন্ট ফোটন দিয়ে একে এক্সাইট করা হয়েছে। তারপর এ কি হবে, এ মনে করো সাপোজ এইটা মনে করো নিউ ওয়ান, এটা মনে করো নিউ জিরো ফ্রিকোয়েন্সি বা ফর এক্সাম্পল নিউ ওয়ান ফ্রিকোয়েন্সির একটা আমি রেডিয়েশন দিয়েছি এর উপরে, তাহলে এটা মনে করো এক্সাইট হয়েছে। ডি এক্সাইট যখন হবে তখন এই যে রেডিয়েশনটা বের করবে তার যে করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু নিউ ওয়ানই হবে। সিমিলারলি যদি এখানে আসে তাহলে নিউ টু হতে পারে। ফর এক্সাম্পল যদি নিউ টু ফ্রিকোয়েন্সি একে এক্সাইট করে তখন যেটা রেডিয়েশন করবে সেটা নিউ টু হবে। কারণ একটা বিষয় ভেবে দেখো, যে এনার্জিটা এখানে যাচ্ছে মানে এর করেসপন্ডিং এনার্জি তো এই যে নিউ, তাহলে এই যে এনার্জিটা এখানে যাচ্ছে সেই এনার্জিটা এই ইলেকট্রনটাকে যখন এক্সাইটেড করবে তাহলে যে এনার্জি গ্যাপটাকে তুলবে যখন এর নামবে তো সেই এনার্জিটাই রেডিয়েট করবে। কাজে যেটা ইনসিডেন্ট ফোটন আমরা যেটা দিচ্ছি, যেটা অ্যাবজর্ব করছে, তারপরে যে হায়ার এক্সাইটেড স্টেটে যাচ্ছে দিয়ে যখন ডি এক্সাইট হচ্ছে ওই ফ্রিকোয়েন্সি কিন্তু এমিট করবে। তাহলে আমরা যদি দেখি এখানে দেখি একটা স্ক্রিনে এখানে রেখে, তো এটা ডার্ক ব্যাকগ্রাউন্ড মনে করো, তো এই ডার্ক ব্যাকগ্রাউন্ড এই নিউ ওয়ান নিউ টু যেটা আসবে সেগুলো এরকম লাইন স্পেকট্রাম দেখাবে ডার্ক ব্যাকগ্রাউন্ডের উপরে, যে কালার স্পেকট্রাম দেখাবে, যেটা আমি এখানে একটু আগে দেখাচ্ছি। এটা এরকম তোমরা এমিশন স্পেকট্রাম পাবে। তো দেখো এর ফরমেশন কীভাবে হবে, হিট দ্য গ্যাস অর পাস ইলেকট্রিক ডিসচার্জ থ্রু ইট। আমরা যদি কোনো একটা গ্যাসকে হিট করি অথবা ইলেকট্রিক ডিসচার্জ করি তাহলে কি হবে, ওর অ্যাটমগুলো কি হবে, এক্সাইটেড স্টেটে চলে যাবে। অ্যাটমস বিকাম এক্সাইটেড, তখন কি হবে, ইলেকট্রনস জাম্প টু হায়ার এনার্জি লেভেল, দে রিটার্ন টু লোয়ার লেভেলস অ্যান্ড ব্রাইট স্পেকট্রাল লাইন আর প্রডিউস। তখন আমরা এইভাবে ব্রাইট স্পেকট্রাল লাইন পাবো। এর ক্যারেক্টারিস্টিক কি, ব্রাইট লাইন্স, ডার্ক ব্যাকগ্রাউন্ড, ইচ এলিমেন্ট হ্যাজ ইটস ওন ইউনিক স্পেকট্রাম। যেমন ধরো হাইড্রোজেন স্পেকট্রাম আমরা ডিসকাস করবো বোর থিওরিতে, সেরকম যেমন সোডিয়ামের ধরো সোডিয়াম ডি লাইন আমরা পাই D1 D2 লাইন, ঠিক আছে। তো ডিফারেন্ট এলিমেন্টের কিন্তু ইউনিক স্পেকট্রাম হবে। নেক্সট দেখো আমরা যদি বলি অ্যাবজর্পশন স্পেকট্রাম, এখানে কি হবে, when white light passes through a cool atomic gas, যখন মনে করো কুল অ্যাটমিক গ্যাসের মধ্যে দিয়ে যাবে, then atoms absorb only those wavelengths that corresponding to allowed electronic transition, যেটা আমি একটু আগেই বলছিলাম। তো সাপোজ মনে করো এখানে আমি স্টেটগুলো এইভাবে দেখাচ্ছি, ওকে। তাহলে এখানে মনে করো একটা গ্রাউন্ড স্টেটে যখন আমরা কুল অ্যাটমিক গ্যাস বলছি মানে গ্রাউন্ড স্টেটে থাকবে, তো গ্রাউন্ড স্টেটে যখন ইলেকট্রনটা রয়েছে, এবার দেখো এখানে যখন আমরা হোয়াইট লাইট পাস করবো ডিফারেন্ট ওয়েভলেন্থ, তখন কি হবে, সেই লাইটটাই এখান থেকে এখানে তুলতে পারবে যার ফ্রিকোয়েন্সিটা এর সঙ্গে ম্যাচ করবে। ভেবে দেখো, তো সাপোজ মনে করো একটা নিউ ওয়ান ফ্রিকোয়েন্সির একটা লাইট এখানে গিয়ে পড়ছে, তো যখন নিউ ওয়ান ফ্রিকোয়েন্সির লাইট এখানে গিয়ে পড়বে তখন এই যে অ্যাটমটা রয়েছে এই অ্যাটমটা যখন এক্সাইটেড হবে, মানে এই ইলেকট্রনটা যখন এক্সাইটেড হবে, ভেবে দেখো, তখন এই যে নিউ ওয়ান ফ্রিকোয়েন্সি, এটা নিউ জিরো, এটা নিউ ওয়ান, এটা নিউ টু, এটা নিউ থ্রি, তখন কি হবে, নিউ ওয়ানটা অ্যাবজর্ব হয়ে যাবে। তাহলে এইদিকে যদি আমরা স্ক্রিন রাখি তাহলে বাকি যেগুলো রয়েছে যেমন নিউ জিরো আমরা পেয়ে যাবো, আমরা নিউ টু পেয়ে যাবো, আমরা নিউ থ্রি পেয়ে যাবো, নিউ জিরো পাবো, নিউ টু পাবো, নিউ থ্রি পাবো। এরকম কি হবে, বাকি সমস্ত অল ওয়েভলেন্থ পাওয়া যাবে, সমস্ত অল ওয়েভলেন্থ পাওয়া যাবে, শুধু মিসিং থাকবে কি, নিউ ওয়ান মিসিং থাকবে। তাহলে সেটাই কি হবে, ডার্ক তৈরি করবে। তার মানে এইখানে কি হবে দেখো, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ডার্ক লাইন তৈরি হবে বা ব্রাইট ব্যাকগ্রাউন্ডে ডার্ক লাইন তৈরি হবে, কারণ সেটি মিসিং হবে, যে এই ইলেকট্রনটাকে এক্সাইট করবে সে মিসিং হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি বলবো, ডার্ক লাইনস অ্যাপিয়ার ইন এ কন্টিনিউয়াস ব্রাইট স্পেকট্রাম, দিস ইজ কল্ড দ্য অ্যাবজর্পশন স্পেকট্রাম। কিভাবে পাওয়া যায় ফরমেশন, হোয়াইট লাইট যখন কোল্ড অ্যাটমিক গ্যাসে যাবে, কোল্ড অ্যাটমিক গ্যাস কি স্পেসিফিক ওয়েভলেন্থ অ্যাবজর্ব করবে, তাহলে কি হবে, ডার্ক লাইন্স পাওয়া যাবে ইন কন্টিনিউয়াস স্পেকট্রাম। ক্লিয়ার? এর ক্যারেক্টারিস্টিক কি বললাম, ব্যাকগ্রাউন্ড, ডার্ক স্পেকট্রাল লাইন, ডার্ক লাইন্স অকার এট এক্স্যাক্টলি দ্য সেম ওয়েভলেন্থ অ্যাজ দ্য এমিশন লাইন্স। ঠিক আছে, তো ওটা তো হওয়াই উচিত। এমিশন কেন এটা হচ্ছে বলো, এখানে দেখো কি বলা হচ্ছে যে ডার্ক লাইন্স অকার্স এট এক্স্যাক্টলি দ্য সেম ওয়েভলেন্থ অফ দ্য এমিশন লাইন, যেটা আমি এখানে নেক্সট কোয়েশ্চেনে ডিসকাস করেছি, হোয়াই এমিশন অ্যান্ড অ্যাবজর্পশন লাইন্স কোয়েনসাইড। আমি একটু আগে বললাম, দেখো বিষয়টা বুঝো, একটু আগেই বললাম আমি প্রথমেই যখন এমিশন স্পেকট্রামের কথা বলছিলাম, দেখো এখানে যে যদি নিউ ওয়ান ফ্রিকোয়েন্সি এখানে যায়
তাহলে সে নিউ ওয়ান ফ্রিকোয়েন্সিটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, দিয়ে সেইটার উপরে উঠছে, ইলেকট্রনটা এক্সাইট করছে, তাহলে সে যখন নামবে তখন তো এই নিউ ওয়ান ফ্রিকোয়েন্সিটাই দেবে। তাহলে এই নিউ ওয়ান ফ্রিকোয়েন্সি যখন দিচ্ছে তখন এটা এমিশন স্পেকট্রাম, আর যখন এই নিউ ওয়ান ফ্রিকোয়েন্সিটাকে অ্যাবজর্ব করছে তখন সেটা অ্যাবজর্পশন স্পেকট্রাম। এবং মানে আমি কোনটাকে দেখতে চাইছি, যদি আমি নিউ ওয়ান নিউ টু যেদিকে সেদিকে যদি আমি পর্দা রাখি তাহলে আমার কি হবে দেখো, ফর এক্সাম্পল আমি এই ডাইরেকশনে বলছি, এই ডাইরেকশনে নিউ ওয়ান নিউ টু যাচ্ছে, তাহলে এখানে যদি পর্দা রাখি তাহলে আমি এমিশন স্পেকট্রাম পাবো। আর এইদিকে যদি আমি পর্দা রাখি তখন দেখো নিউ ওয়ান শোষণ হয়ে যাচ্ছে, তাহলে আমি অ্যাবজর্পশন স্পেকট্রাম পাবো। মানে আমি কোনটা দেখতে চাইছি সেটার উপর নির্ভর করছে, ঠিক আছে। আর যদি আমি এমনি থেকে এক্সাইটেড স্টেটে রাখি, মানে হট অ্যাটমিক মানে হাই টেম্পারেচারে রাখি বা ডিসচার্জ ইলেকট্রিক ডিসচার্জ করি, তাহলে সেক্ষেত্রে তো অলরেডি এগুলো কী হচ্ছে, হাই স্টেটে থাকছে, তারপর যখন সে যখন গ্রাউন্ড স্টেটে আসে সেটাকে আমরা মাপছি, এমিশন স্পেকট্রাম পাচ্ছি। আর যদি এটাকে কুল অবস্থা রাখে তাহলে অলরেডি গ্রাউন্ড স্টেটে আছে, তাহলে তখন এক্সাইটেড স্টেট করতে গেলে কী হচ্ছে, ওই ফ্রিকোয়েন্সিটাকে অ্যাবজর্ব করছে, তাহলে তখন আমরা অ্যাবজর্পশন স্পেকট্রাম পাচ্ছি। আশা করি বিষয়টা বোঝা গেছে। এবং এই জন্যই কিন্তু এই কোয়েশ্চেনটা অ্যারাইজ করে যে হোয়াই এমিশন অ্যান্ড অ্যাবজর্পশন লাইন্স কোয়েনসাইড, কেন একই হয়। Atoms absorb only those photons whose energy exactly match the energy difference between two levels. Hence the absorbed wavelengths are the same as the emitted wavelength. যেটা আমি আগে বলছিলাম, যে মনে করো এই দুটোর মধ্যে যে এনার্জি গ্যাপ, সেই এনার্জি গ্যাপটাকে ম্যাচ করাতে পারবে যে ফ্রিকোয়েন্সি বা যে ওয়েভলেন্থ, তো সেটাই তো অ্যাবজর্ব করবে। তাছাড়া তো এই স্টেটে নিয়ে যেতে পারবে না, তাহলে বাকিগুলোকে তো অ্যাবজর্ব করবে না। তাহলে যখন সে এখান থেকে ডিএক্সাইট হবে তখন সেটাকে আবার ছাড়বে। তাহলে ওই জন্যই কি হচ্ছে আমাদের যে এমিশন অ্যান্ড অ্যাবজর্পশন লাইন যেগুলো, সেগুলো কি হবে, কোয়েনসাইড করবে। এবং আমি একটু আগেই বললাম যে অ্যাবজর্পশন স্পেকট্রাম এরকম দেখতে হবে যে ব্রাইট ব্যাকগ্রাউন্ড থাকবে আর ডার্ক লাইন হবে। ক্লিয়ার? নেক্সট দেখো ডিফারেন্স বিটুইন এমিশন অ্যান্ড অ্যাবজর্পশন স্পেকট্রাম, যেটা অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি। প্রথমত হচ্ছে যে ব্রাইট লাইনস হবে, এখানে অ্যাবজর্পশনের ক্ষেত্রে ডার্ক লাইনস হবে, এখানে ডার্ক ব্যাকগ্রাউন্ড হবে, এখানে ব্রাইট ব্যাকগ্রাউন্ড হবে, প্রডিউসড বাই এক্সাইটেড অ্যাটমস হবে, প্রডিউসড বাই কুল গ্যাস হবে, এনার্জি ইজ এমিটেড, এনার্জি ইজ অ্যাবজর্বড। ভেরি সিম্পল, যা যা আমরা পড়লাম এখন অবধি। নেক্সট দেখো আমি একটা এক্সাম্পল একটু আগেই বলছিলাম যে সোডিয়াম ডিলাইনের যদি আমরা এক্সাম্পলটা নিই, সোডিয়াম হাইড্রোজেন স্পেকট্রাম তো আমরা এক্সপ্লেন করবোই বাই ইউজিং বোর্ড থিওরি, কিন্তু তার আগে যদি আমি সোডিয়াম স্পেকট্রামটার কথা বলি, সোডিয়াম ডিলাইন, তো সোডিয়ামে যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, দেখো গ্রাউন্ড স্টেট যেটা রয়েছে, যেটা লাস্ট স্টেটটা রয়েছে যে ভ্যালেন্স সেল, সেটা হচ্ছে 3s1। তো যদি মনে করি কি এক্সাইটেড করা হয় তাহলে কোথায় যাবে, 3p-তে যাবে। তাহলে সাপোজ মনে করো এটা 3s লেভেল, এটা মনে করো 3s লেভেল, আর এটা হচ্ছে যে মনে করো সাপোজ ফর এক্সাম্পল 3p লেভেল। একে যদি আমরা এক্সাইটেড করি তাহলে এখানে যাবে। অ্যাকচুয়ালি এর যদি আমরা এই 3p স্টেটটাকে দেখি, এবার দুটো পার্টে ভাগ হয়ে যায় 3p, ঠিক আছে। একটা হচ্ছে তোমার 3p 3/2, এগুলো আমরা পরে দেখবো, আর একটা হচ্ছে 3s হাফ। সিমিলারলি এইটা যদি আমরা দেখি, সরি 3p হাফ, 3p 3/2 অ্যান্ড 3p হাফ অ্যান্ড 3p হাফ। আর এইটা যদি আমরা দেখি এইখানে, তো এইটা হয়ে যাবে তোমার 3s হাফ। তো দেখো ইলেকট্রনটা যদি এইখান থেকে এইখানে এক্সাইট হয়, ভেবে দেখো 3s থেকে 3p-তে, তাহলে সে যখন ডিএক্সাইটেড হবে সে তো এইখানেও থাকতে পারে, এইখানেও থাকতে পারে, যে কোনো একটাতে আছে। তো যদি সে এইখান থেকে এইখানে আসে তাহলে সে একটা লাইন দেবে, আর যদি সে এইখান থেকে এইখানে আসে তাহলে একটা লাইন দেবে। এগুলোকে একটাকে বলা হচ্ছে সোডিয়াম ডি লাইন এবং সোডিয়াম D2 লাইন। যেখানে দেখো আমরা যদি ফ্রিকোয়েন্সিগুলো দেখি, যদি আমরা দেখো D1 লাইন দেখতে 5896 অ্যাংস্ট্রম, 5896 অ্যাংস্ট্রম D1 এর ক্ষেত্রে। তার মানে কোনটা হবে সেটা, এইটা হবে দেখো, যেটা 3p হাফ থেকে এটা হবে 5896 অ্যাংস্ট্রম। তাহলে এইটা হয়ে যাবে তোমার D1 লাইন সোডিয়াম, আর এটার ক্ষেত্রে হচ্ছে 5890 অ্যাংস্ট্রম, তাহলে এটা হচ্ছে তোমার D2 লাইন, এটা হবে D2 লাইন। ক্লিয়ার? তাহলে দেখো এইখানে কিন্তু আমরা এইভাবে স্পেকট্রামটা পেতে পারি, লাইন স্পেকট্রাম পেতে পারি। দুটো লাইন পাবো দেখো, একটা 5890 পার্টিকুলার ফিক্সড, আর একটা পাবো 589, তাহলে দুটো লাইন আমরা কিন্তু দেখতে পাচ্ছি, লাইন স্পেকট্রামই দেখতে পাচ্ছি। তাহলে বুঝতে পারছো, তাহলে এটা একটা এমিশন স্পেকট্রাম। উল্টো দিক থেকে এটা আবার অ্যাবজর্পশনের স্পেকট্রাম হিসেবেও এটা আমরা এটাকে দেখতে পারি। যদি মনে করো এটাকে আমরা যদি এটাকে একদম কুল অবস্থায় রাখি, হ্যাঁ, এই সোডিয়াম ভেপার ল্যাম্প মনে করা আছে একদম কুল অবস্থায়, একদম কুল অবস্থায় আছে। এখন একে যদি আমরা এর মধ্যে যদি আমরা হোয়াইট লাইট পাস করাই মনে করো, তাহলে কি হবে, তখন এই যে ইলেকট্রনটা যেটা গ্রাউন্ড স্টেট রয়েছে সেটা 3p হাফও যেতে পারে, আবার 3p 3/2-তেও যেতে পারে। তাহলে তার জন্যে দেখো অনেক যদি আমরা ওয়েভলেন্থ থেকে পাঠাই, তাহলে যে দুটো ওয়েভলেন্থ এখানে শোষণ হবে, একটা হচ্ছে 5896, একটা হচ্ছে 5890, তাহলে সেই দুটো বাদ দিয়ে কি হবে, ওই দুটো লাইন বাদ দিয়ে পুরো স্পেকট্রামটাই পাওয়া যাবে, পুরো স্পেকট্রামটাই পাওয়া যাবে।
তাহলে এখানে পিছনে ডার্ক ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে বা ব্রাইট ব্যাকগ্রাউন্ডে আমরা কিন্তু দুটো ডার্ক লাইন পাবো, যেটা হচ্ছে একটা হচ্ছে 5890 অ্যাংস্ট্রম, একটা হচ্ছে 5896 অ্যাংস্ট্রম, যদি আমরা এর অ্যাবজর্পশন স্পেকট্রামটা দেখতে চাই। আদারওয়াইজ যদি আমরা একে হট অবস্থায় রেখে দিই, দিয়ে তারপরে একে ডি এক্সাইটেড হতে দিই, তাহলে আমরা এমিশন স্পেকট্রামটা পাবো 5890 এবং 5896। বোঝা গেল বিষয়টা? তো এক্ষেত্রে কি পাবো? এক্ষেত্রে পাবো আমরা ডার্ক ব্যাকগ্রাউন্ডে আমরা দুটো লাইন পাবো, ব্রাইট লাইন। আর এখানে আমরা কি পাবো? পুরো ব্রাইট ব্যাকগ্রাউন্ডে দুটো ডার্ক লাইন পাবো। ক্লিয়ার? দেখো সিমিলারলি আমরা যদি দেখি বোর থিওরিতে আমরা যেটা দেখবো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে হাইড্রোজেন স্পেকট্রাম, বোরস অ্যাটমিক মডেল অ্যান্ড হাইড্রোজেন স্পেকট্রাম। এবং হাইড্রোজেনের দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে একটা এমিশন স্পেকট্রাম এবং এটা হাইড্রোজেন আমি অ্যাবজর্পশন স্পেকট্রামটা দেখিয়েছি। এবং এটা বেসিক্যালি বামার সিরিজের, যেটা ভিজিবল লাইট থাকে আমাদের, তাই তো? তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হাইড্রোজেনের এমিশন স্পেকট্রাম দেখো সেম লাইনে, এমিশন স্পেকট্রামগুলো যে ওয়েভ নাম্বারে আছে, আবার অ্যাবজর্পশন স্পেকট্রামগুলো যে ওয়েভ লেন্থে আছে, অ্যাবজর্পশন স্পেকট্রামটা কিন্তু সেই ওয়েভ লেন্থেই আছে। দেখো 410 এখানে দেখো ব্রাইট লাইন ডার্ক ব্যাকগ্রাউন্ড, ডার্ক লাইন ব্রাইট ব্যাকগ্রাউন্ড। তো এইগুলো আমরা কিভাবে হচ্ছে, হ্যাঁ, ওই বামার সিরিজে এইচ আলফা এইচ বিটা লাইনগুলো কিভাবে আসছে, এগুলো বেসিক্যালি সেই লাইনগুলো দেখানো হয়েছে বামার সিরিজের। তো সিমিলারলি বিভিন্ন যে আমাদের লাইন স্পেকট্রাম, এমিশন স্পেকট্রাম, অ্যাবজর্পশন স্পেকট্রাম, সেগুলো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে আমরা কিন্তু বোর থিওরি দিয়ে এটাকে এক্সপ্লেন করতে পারি। ওকে, তো আমরা নেক্সট ক্লাসে সেটাই করব। নেক্সট ক্লাসে আমি বোর থিওরি সম্পর্কে ডিটেলস ডিসকাশন করব এবং তার সাহায্যে আমরা এই বিষয়গুলোকে ডিসকাস করব। ওকে, বাস ছোট্ট একটা ইন্ট্রোডাকশন ক্লাস ছিল আজকে, স্টার্টিং হলো এখানেই। থ্যাংক ইউ ভেরি মাচ।